আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? তো ভালোই। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। আফরোজা কি আপনি কি আজকে হোমওয়ার্কটা জমা দেন নাই? স্যার, বাসায় না অনেক মেহমান ছিল, আমি করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। পরে সময় করে করে দিবেন। আচ্ছা, জি স্যার, তাইলে জি স্যার। আমরা হচ্ছে আজকে কত নাম্বার ক্লাসে আছি? আজকে স্যার 11 নম্বর না? 11 নম্বর। হ্যাঁ, আমরা 11 নাম্বার ক্লাসে আছি আজকে। তো আমরা হচ্ছে আজকে নতুন আরো একটা ডিজাইন তৈরি করা শিখবো। তো আগে আগের যে ডিজাইনগুলি ছিল সেগুলি সবাই ঠিকঠাক মতো করতে পারছেন এবং সবকিছু ঠিকঠাক আছে। তবে আমরা যে ডিজাইনগুলি আপনাদেরকে আসলে প্রতিনিয়ত দেখাই, এটা দেখানোর মাধ্যমে যে এই বিষয়গুলি শিখাই, সেগুলি প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন যে আসলে এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। ধরেন আমরা এখানে ক্লাসে যেটা শিখাই সেটা বানাইতে হয়তো বা আপনার 5-7 মিনিট 10 মিনিট সময় লাগে। আর এটা শেষ হয়ে যাওয়ার পর যদি মনে করেন যে না, আজকের কাজ যেহেতু শেষ, আমার শেষ, এটা মনে করবেন না। আমরা যতদিন যাবৎ যত কিছুই করব, যে কয়টা কাজ করব, এগুলিকে নিয়ে আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তো যখন আমরা আরো একটু সামনের দিকে আগাবো, আমরা নিজেরা ভালো করতে পারবো, তখন আপনি আপনার নিজের মতো করেও চেষ্টা করে আপনি এক্সট্রা কিছু তৈরি করতে পারেন এবং করতে পারবেন এবং আপনি চেষ্টা করবেন। তো প্রথম অবস্থায় হচ্ছে আমরা যেগুলি দেখাই দিব সেগুলি পাশাপাশি আপনি আরো সামনে ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে আজকে 11 নাম্বার ক্লাসে আছি। আজকে হচ্ছে আমরা আরো একটা ডিজাইন দিয়ে শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। তারপর হচ্ছে অল্টার এবং শিফট ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইরকম একটা শেপ নিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি এটাকে ফিল কালার দিয়ে কাজ করব, কারণ ফিল কালার দিয়ে কাজ করলে এটা বেশি ভালো হবে। হ্যাঁ, এইরকম ভাবে নিলাম। তো এখানে হচ্ছে আমরা ধরেন এটাকে এই পাশে রাখলাম। আমরা হচ্ছে যেই শেপটা আসলে দ্বিতীয় স্টেপে নেওয়া দরকার ছিল সেটা আমরা প্রথমে নিয়েছি, কারণ এটাকে অ্যালাইনের একটা ব্যাপার থাকে, অ্যালাইনটাকে ঠিকঠাকভাবে বোঝার জন্য আসলে আমরা এটাকে নিয়েছি। তো কালকে বলেছিলাম হচ্ছে আমরা অ্যালাইন সম্পর্কে আহ, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব, এই জন্যই আসলে আমরা এই এই দ্বিতীয় যে স্টেপটা আছে সেটা প্রথমে নিয়েছি এবং প্রথম যেটা আছে সেটা দ্বিতীয় ভাবে নিব। তো দ্বিতীয় ধাপে নেওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমে রেক্টেঙ্গেল টুলে গেলাম। তারপর হচ্ছে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি ধরেন একটু বড় করে নিলাম। এবার এটার কালারটা ধরেন আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। আর এখানে যে গোল সার্কেলটা রয়েছে এটাকে হচ্ছে আমি আপাতত রেড কালার দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। তো এখন আজকে হচ্ছে আমরা অ্যালাইন সম্পর্কে শিখবো, পাশাপাশি হচ্ছে আমরা একটা ডিজাইনও তৈরি করা শিখবো। তো অ্যালাইন হচ্ছে এই পাশে দেখেন আমাদের কোনো অ্যালাইন কিন্তু অপশন নাই। যদি আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করি তাহলে এখানে অ্যালাইন অপশনটা আসে। কারণ একটা শেপকে অ্যালাইন করার কোনো আমাদের উপায় নাই, বা একটা শেপকে অ্যালাইন করার কোনো কিছু নাই। যেহেতু এখানে একটাই শেপ, সেক্ষেত্রে এটাকে অ্যালাইন কিভাবে করব? একটার সাথে একটা কোনোদিনও অ্যালাইন হয় না। তো আমরা হচ্ছে অ্যালাইন করতে গেলে দুইটা শেপের প্রয়োজন পড়ে, আর যখনই আমরা দুইটা শেপকে সিলেক্ট করব তখন এই উপরের দিকে অ্যালাইন অপশনটা আসবে। তো যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন ধরেন 15, তারপর হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24 এই ধরনের ভার্সন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এখানে এই অ্যালাইন অপশনটা নাও আসতে পারে। তো এটা যদি না আসে তাহলে কি করা লাগবে? তাইলে হচ্ছে আমাদের উইন্ডো অপশনে যেতে হবে। উইন্ডো অপশনে যেতে হলে আমরা এই উইন্ডো অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন অ্যালাইন অপশনটা কিন্তু রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে অ্যালাইনের এইরকম একটা বক্স আমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা
এই শেপটার সাথে এই শেপটাকে অ্যালাইন করব। তো এই শেপটার সাথে এই শেপটাকে অ্যালাইন করার জন্য প্রথমেই হচ্ছে এই যে অ্যালাইন টু নামের একটা অপশন রয়েছে, এই অ্যারো কিতে ক্লিক করতে হবে। তো এখন এই অ্যারো কিতে ক্লিক করার পর বিষয়টা আসলে বুঝতে হবে যে আমরা কখন কোথায় কিভাবে কার সাথে কার অ্যালাইন করব। একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা আলাদা একটা অপশন, মাঝখানের যেটা আছে সেটা নিয়ে পরে দেখিয়ে দিব। এটা হচ্ছে জাস্টিফায়ার বিষয়, রেক্ট্যাঙ্গেল শেপ বা বিভিন্ন প্রকার লাইন শেপের ক্ষেত্রে। তো এখন এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড হচ্ছে যে ধরেন এখানে একটা শেপ থাকুক অথবা দুইটা থাকুক, তিনটা থাকুক, চারটাই থাকুক, সমস্যা নাই। কিন্তু আমরা হচ্ছে নর্মালি ধরেন এই শেপটাকে যদি আমি এদিকে ক্রিয়েট করতাম, ক্রিয়েট করার পর আমাদের যে সাদা আর্টবোর্ড রয়েছে, সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করা। আমি রেডটাকে একটু সরাই দিই। ধরেন আমাদের এখানে আমরা একটাই শেপ তৈরি করলাম। এখন এই যে আমাদের ব্লু কালারের যে শেপটা রয়েছে এটাকে এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। আই মিন এই সাদা আর্টবোর্ডের একদম সব দিক থেকে সমানভাবে মাঝখানে এটাকে নিতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এখান থেকে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটাতে ক্লিক করে রাখি, তাইলে আর্টবোর্ডটার সাথে এটার অ্যালাইন হবে। এক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে দেখেন, আমরা যদি এই যে হরাইজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করি, তাহলে এটা এই যে সাদা আর্টবোর্ড আছে এটার একদম বরাবর এই পাশে অ্যালাইনটা হয়েছে, এই পাশ দিয়ে। আবার হচ্ছে ধরেন আমি যদি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বাটমে ক্লিক করি, তাহলে এটা নিচের দিকে অ্যালাইন হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন টপে ক্লিক করি, তাহলে উপরের যে অ্যালাইনটা রয়েছে সেটার সাথে অ্যালাইন হবে। তারপর এখানে হচ্ছে আমাদের রয়েছে হরিজন্টাল অ্যালাইন লেফট। আমরা যদি হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করি, তাহলে এটা ধরেন ডান থেকে বামে যাবে অথবা বাম থেকে ডানে যাবে এইরকম। তো এখন এই শেপটাকে একদম মাঝখানে মিডল পয়েন্টে নিয়ে আসার জন্য আমাদের এই যে দেখেন এইগুলি কিন্তু সিম্বল হিসেবে দিয়ে দেওয়া হয়েছে যে আসলে কোনটাতে ক্লিক করলে কোন কোথায় যাবে এবং কি হবে। তো এখন আমরা যেহেতু সেন্টার পয়েন্টে নিতে চাই, তাহলে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে আমরা ক্লিক করতে হবে। তাহলে এটা এখান থেকে এই দুই পাশ থেকে এটা অ্যালাইন হয়েছে মাত্র। এবার আমাদের এখানে হচ্ছে কি রয়েছে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এটা এই পাশ থেকে এটা একদম সেন্টার পয়েন্টে এসে বসে যাবে। আমাদের এখানে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে এখান থেকে এখানে ঠিকঠাক আছে কিনা বা এখান থেকে এখানে সমান সমান আছে কিনা। সব দিক থেকে কিন্তু এটা একদম সমান সমান থাকবে। এক্ষেত্রে আপনাকে কোনো টেনশন করতে হবে না যে এটা উপরে নিচে আছে কিনা বা ডানে বামে সরে গেছে কিনা, এরকম কোনো চিন্তিত হওয়ার কারণ থাকবে না। কারণ এটা হচ্ছে একদম একুরেট ভাবে আপনাকে সেন্টার পয়েন্টে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আর্টবোর্ডের সাথে কাজ করার ক্ষেত্রে। এখন আমি ধরেন এখানে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে এটা নিছি। আপনি যদি এখান থেকে ধরেন এই লাইন সেগমেন্ট টুল নেন, তারপরে হচ্ছে ধরেন আপনি এখান থেকে ধরেন এই একটা স্টার শেপ নেন, যে কোনো শেপই আপনি নেন না কেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটাকে সিলেক্ট করে যদি অ্যালাইন করতে চান, তাইলে আপনারা সহজেই কিন্তু এটা একদম সেন্টার পয়েন্টে চলে আসবে আপনি সাদা আর্টবোর্ডের সাথে। তো সাদা আর্টবোর্ডের সাথে আমরা অ্যালাইন করাটা শিখলাম। এবার ধরেন এই শেপটার সাথে এই শেপটাকে আমরা অ্যালাইন করব। তা আমি এটাকে এখন হোয়াইট কালার করে দিই, যেহেতু পিছনে আলাদা একটা কালার আছে। তা আমি চাচ্ছি যে এই সাদাটাকে এটার মাঝখানে নিয়ে যেতে। তো আমি এই শেপটাকে একটু বড় করে নিই। এখন এইটার সাথে যদি এটাকে অ্যালাইন করতে যাই, তাইলে আমাদের এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। করার পরে এই যে অ্যালাইন টু নামের এখানে যে অ্যারোটা রয়েছে, এখান থেকে এখন কি করতে হবে, অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করতে হবে। কারণ আমরা এই শেপটার সাথে এই শেপের অ্যালাইন করব। এই জন্য আমাদের এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করতে হবে। তো এবার ওই একইভাবে আমরা যেহেতু এই গোল বৃত্তটাকে এটার মাঝখানে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের বাকিগুলি দেখার দরকার নেই আপাতত। আপনি মিডল করার জন্য হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, এরপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। তাইলে আমাদের এটা অ্যালাইন হয়ে গেল। তো এখন এই যে ব্লু কালারের নিচে কিন্তু আমাদের শেপটা চলে গেছে, এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না নিচে থাকার কারণে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি এই যে ব্লু কালারের উপরের যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে আপনি এই যে অ্যারেঞ্জ অপশনটা রয়েছে, এখান থেকে আপনি সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক মানে হচ্ছে এটাকে আপনি সেন্ড করে পিছনের দিকে পাঠিয়ে দিবেন। তো আমি যদি এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করি,
তাইলে আমার এই সাদা এটা উপরের দিকে চলে আসবে এবং অথবা এটা নিচের দিকে চলে যাবে, তাইলে আমাদের দুইটা শেপই দেখা যাবে। তো যেহেতু এই শেপটা এই ব্লু কালারের চাইতে ছোট ছিল, এজন্য এটা নিচে থাকার কারণে এই শেপটা এতক্ষণ দেখা যায়নি। তো এটা হচ্ছে আপনার উপরে নিচে উঠানোর ক্ষেত্রে আপনার ব্যবহার করা লাগে। যেমন আমি ধরেন ব্লু কালারটাকে যদি আবার উপরে তুলতে চাই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, তারপর হচ্ছে ব্রিং টু ফন্ট। আমি যদি উপরের দিকে তুলে নিই তাহলে কিন্তু আবার সাদাটা দেখা যাবে না। আবার ওই একইভাবে আমি যদি রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করি, তাহলে এটা পিছনে চলে যাবে এবং সাদাটাও দেখা যাবে। তো এখন আমাদের এটা আর এটা কিন্তু অ্যালাইন হয়ে গেল। এবার আমরা হচ্ছে এই দুইটাকে যদি সাদা আর্টবোর্ডটার সাথে অ্যালাইন করে মাঝখানে নিয়ে যেতে চাই, এখন এখানে কিন্তু দুইটা শেপ। বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন, এখানে হচ্ছে দুইটা শেপ। যদি আমরা এইভাবে করে সিলেক্ট করে এটাকে মাঝখানে নিতে চাই, দেখেন রেজাল্টটা কি আসে। আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডের উপর ক্লিক করলাম, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আমাদের এটা হয়ে গেল। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি ধরেন আমরা দুইটাকে ভুলবশত এটাকে যদি দুইটাকে একসাথে সিলেক্ট না করে শুধুমাত্র এটাকে সিলেক্ট করে আমরা যদি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি, তাহলে শুধুমাত্র এটাই অ্যালাইন হবে। এটা কিন্তু হবে না, কারণ এটাকে আমরা সিলেক্ট করি নাই। এখন আমরা চাচ্ছি এটাকে আবার এটা সাদা আর্টবোর্ড দুইটার সাথে অ্যালাইন করতে, তাইলে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড রেখে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আমাদের দুইটা একসাথেই মাঝখানে চলে আসলো। তো অ্যালাইনের বিষয়টা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি জি স্যার। ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এবার হচ্ছে ধরেন আমাদের এই যে সাদা মাঝখানে যে সার্কেলটা রয়েছে, এটাকে আমাদের আরেকটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমি এটাকে সিলেক্ট করে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে বড় করব। তো অল্টার এবং শিফটটাকে ধরে বড় করলে এটা সব দিক থেকে সমানভাবে বড় হবে। যদি আপনি অল্টার এবং শিফটটাকে না ধরেন, তাহলে দেখা গেছে যে এক পাশ থেকে এটা বড় হবে, তাইলে আবার অ্যালাইনটা ঠিকঠাক থাকবে না, আবারও সেটাকে অ্যালাইন করতে হবে। এই জন্য হচ্ছে আমাদের এই অল্টার এবং শিফটটাকে ধরে আমরা এটাকে বড় করি, যাতে সব দিক থেকে সমানভাবে বড় হয় এবং পরবর্তীতে আর যাতে অ্যালাইনের অপশনটা বা অ্যালাইন যাতে করা না লাগে এই জন্য। ওকে, তো এবার হচ্ছে এই যে ব্লু কালারের যে শেপটা রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করে এই যে গোল যে কর্নারগুলি দেখা যাইতেছে, এটাকে টেনে আমি সামান্য একটু রাউন্ড করে নিব কর্নারগুলিকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর এই টুলসটাকে সিলেক্ট করার পর এই যে সাদা যে অংশটা রয়েছে, আমি যদি একদম এটাকে সেন্টারে নিয়ে যাই, দেখেন সবুজ কালারের একটা লেখা আছে যে সেন্টার। অল্টার এবং শিফটটাকে ধরে আমরা ধরেন আহ, এইরকমভাবে ধরেন আমরা একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন এখানে যেহেতু স্টকে কোনো কালার নাই, এখানে কোনো কিছু দেখা যাবে না। এক্ষেত্রে আমরা ধরেন আবারও এই ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে স্টকের ভ্যালুটাকে বাড়াই দিলে আমরা এখান থেকে এটা সহজেই দেখতে পাবো। তো আমরা হচ্ছে এটাকে টিম ভিউয়ারের যে একটা লোগো আছে সেটাকে তৈরি করছি। তো এবার হচ্ছে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দুই পাশে কিন্তু দুইটা অ্যারো দেওয়া প্রয়োজন এবং অ্যারো দেওয়া লাগবে, তাইলে আমাদের টিম ভিউয়ারের লোগোটা হবে। এখন আমরা হচ্ছে এখানে এই দুই পাশে যে দুইটা অ্যারোর মতো করে সিম্বল থাকে, সেটা দেওয়ার জন্য আমরা দুই ভাবে দিতে পারি, বাট সহজ এবং আমরা যাতে আরো বেশি কিছু ব্যবহার করতে পারি এই ডিজাইনের মধ্যে, এই জন্য আমরা অন্য একটা ওয়েতে দেখাবো যাতে সবকিছু বিস্তারিত আমরা বুঝতে পারি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন পলিগন টুল রয়েছে, এই পলিগন টুলটাকে সিলেক্ট করলাম। এরপর আমরা মাউসের লেফট বাটনটা সাদা জায়গায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে দেখেন সাইডস রয়েছে 6। তা আমাদের এটাকে 6-এর জায়গায় 3 করতে হবে। আই মিন এই যে শেপটা আমরা সিলেক্ট করলাম, এটা যাতে 3টা কর্নার হয়। তো 3টা কর্নার আমি এখান থেকে রাখলাম, আর এখান থেকে রেডিয়াসটাকে 50 পিক্সেলই থাকবে। এরপর আমরা ওকে করে দিব। তো ওকে করে দিলে এখানে যেহেতু ফিল কালারে কোনো কালার ছিল না, শুধুমাত্র স্টকে কালার ছিল, এই জন্য এটা স্টকের মতো করে শেপটা চলে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে এই যে এখানে সফট ফিল অ্যান্ড স্টক, এখানে যে অপশনটা রয়েছে এটাকে যদি ক্লিক করি, তাহলে এটা স্টক থেকে ফিলে চলে যাবে।
আবার যদি এখানে ক্লিক করি তাহলে ফিল থেকে আবার স্টকে আসবে। তা আমাদের যেহেতু এটা ফিল কালারই লাগবে সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে করেই রাখলাম। রাখার পর এই যে উপরের যে সূচালো অংশটা আছে এটা হচ্ছে আমাদের এইভাবে করে করতে হবে, ঘুরাইতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এই কর্নারে মাউসটাকে এই কর্নারে নিয়ে যাব। নিয়ে গেলে দেখেন আমাদের মাউস পয়েন্টটা কর্নারের মতো করে চলে আসছে। এবার আমরা শিফটটাকে ধরে আমরা যদি এইখান থেকে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাইলে আমাদের এটা ঘুরে যাবে। এখন এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমাদের কি করতে হবে, এটাকে টেনে আমরা এখান থেকে এই পজিশনে নিয়ে আসব। তো নিয়ে আসার পর এখন আমরা এই যে শেপটাকে বসাইলাম, এখানে কতটুকু বসাইছি বা এখানে কতটুকু বসাইছি, এটা নিয়ে কিন্তু আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবো যে আসলে এটা কোন পর্যন্ত নিয়ে বসাইছি বা কতটুকু বসাইছি সেটার একটা আহ, মানে কম বেশির একটা ব্যাপার চলে আসে। এক্ষেত্রে এই যে আমাদের এখানে যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটাকে আমরা মাউসের লেফট বাটন এবং শিফটটাকে ধরে একদম এই ব্লু কালারের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে বসাই নিব। তারপর হচ্ছে আমাদের এখন এইখানে যেহেতু এই শেপটাকে আবার এই পাশে লাগবে, এক্ষেত্রে আমরা কি আবারও এই টুলস দিয়ে বানাবো? না, যেহেতু একই রকমের একটা শেপই আবার বিপরীত পাশে লাগবে সেই ক্ষেত্রে আমরা এটাকে আরেকটা এখান থেকে বানাতে যাব না, এটাকে আমরা কপি করে নিব তাইলেই হবে। তো কপি করার জন্য আমরা ধরেন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এবার যাব হচ্ছে ট্রান্সফর্ম অপশনে। ট্রান্সফর্ম থেকে আমরা হচ্ছে রিফ্লেক্ট অপশনে ক্লিক করব। তো আমরা যদি রিফ্লেক্ট অপশনে ক্লিক করি, এবার দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যালের কাজ হচ্ছে ডান থেকে বামে, বাম থেকে ডানের দিকে আপনার শেপটাকে যাবে। এখন এই যে এখানে তো আমরা একটা শেপ তৈরি করেছি তাই না, এখন এটার মতো করে আরেকটা শেপ আমাদের লাগবে যেটাকে আমাদের কপি করতে হবে এবং রোটেটও করতে হবে, দুইটা একসাথে করতে হবে। তো এক্ষেত্রে এই যে ভার্টিক্যালটা সব সময়ের জন্য এটাই সিলেক্ট করা থাকে, বাট যদি আপনি উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে যদি আপনি কোনো কিছুকে রোটেট করতে চান আহ, বা রিফ্লেক্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি উপরে নিচে করতে চাইলে হরাইজন্টাল, আর যদি ডান থেকে বামে করতে চান তাহলে হচ্ছে আপনার ভার্টিক্যালটা সিলেক্ট করে নেবেন। এবার এখন আমাদের যেহেতু এখানে এই শেপটাই রয়েছে, এটা যেহেতু আমরা আগে কপি করি নাই, যদি আমরা এই শেপটাকে আগে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে নিতাম অথবা এডিট থেকে কপি করে নিতাম তাইলে এখানে এই কপি অপশনে ক্লিক করার প্রয়োজন পড়বে না। আর এটা এখান থেকে অগ্রিম কপি করার দরকারও পড়ে না। যেহেতু আমরা রিফ্লেক্ট অপশনে আসার পর এটাকে ডান থেকে বামের দিকে ঘুরায় নিব, ঘোরানোর পরে আমাদের আরও একটা একাধিক কপির অপশন প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের এইখানে যেহেতু কপি অপশন আছে আমরা এটাকে আগেভাগে কপি করার দরকার পড়বে না এবং দরকারও নাই। তো সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যালটাই এখানে সিলেক্ট করা থাকবে, যা আছে তাই থাকবে, জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করব। আর যদি আপনি ওকে অপশনে ক্লিক করেন তাহলে এই সেম শেপটাই এটা ঘুরে অপর দিকে চলে যাবে, আপনার কপিটা হবে না। তাইলে লাভ হবে কি, আপনার ডানেরটা বামের দিকে চলে যাবে কিন্তু এটা আর একাধিক কপি হইল না। কিন্তু আমাদের এখানে এটা আছে, এটা এখানেই থাকবে, বাট আমাদের আরও একটা কপি করার প্রয়োজন। এজন্য আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করব। আর যদি ভুলবশত এখান থেকে ওকে ক্লিক করে ফেলেন তাহলে এই শেপটাই বিপরীত দিকে জাস্ট রোটেট হয়ে যাবে, আর কিছুই হবে না। তো এবার হচ্ছে আমাদের এদিকে যা আছে তাই থাকবে, আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিব তাইলে আমাদের এইদিকে একটা কপি হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে কপি হয়ে গেছে, আমরা এটাকে জাস্ট এখান থেকে শিফটটাকে ধরে বরাবর আমরা এখান থেকে এটাকে এখানে বসায় দেব। তো ফাইনালি দেখেন আমরা খুবই সহজে আমরা কিন্তু টিম ভিউয়ারের যে লোগোটা আছে সেটাকে কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন এই ডিজাইনটার সবকিছুই ঠিক আছে, বাট এটাকে আরেকটু ছোট করতে হবে। যেমন এই মাঝখানের যে তিনটা শেপ রয়েছে, যেমন এটা একটা, এটা একটা এবং এটা একটা। এখন এই তিনটা শেপকেই হচ্ছে আমাদের সামান্য পরিমাণ ছোট করতে হবে। যেহেতু আমরা এখানে অ্যালাইনটা ঠিক রাখার জন্য একদম এটার সাথে মিশায় দিছিলাম, বাট এটা অ্যালাইন ঠিক করার জন্য জাস্ট মিশায় দিছিলাম। এখন সামান্য পরিমাণ এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে আমরা এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে সামান্য পরিমাণ আমরা একটু ছোট করে নিব। তাহলে এই সাইডে যতটুকু গ্যাপ থাকবে এই পাশেও ততটুকু থাকবে, আমাদের অ্যালাইনের কোনো ঝামেলা থাকবে না। ওকে, তো এখন এখানে হচ্ছে দেখেন এটা এবং এটা তারপর হচ্ছে এটা, এই তিনটা কিন্তু আমরা একটাকে রূপান্তর করতে পারি। যেমন এখানে আলাদাভাবে এটা রাখা, এটা রাখা, তারপর হচ্ছে এটা রাখা, এটার কোনো দরকার নেই। আমরা যদি
এই তিনটাকে একটা করে ফেলি তাইলে আমাদের ডিজাইনের ঝামেলাটা কম হবে এবং আমাদের এটা সহজে আমরা এটাকে যে কোনো জায়গায় যে কাউকে আমরা সাবমিট করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঝামেলাটা একটু কম হবে। তো এখন এই শেপটা, এই শেপটা এবং এই শেপটাকে কিভাবে আমরা একত্রিত করে ফেলতে পারি বা অ্যাডজাস্ট করে ফেলতে পারি, অথবা তিনটার সাথে আমরা জোড়া লাগিয়ে একটা করে ফেলতে পারি। তো এখন এখানে হচ্ছে স্ট্রোক রয়েছে এবং এইটা হচ্ছে ফিল কালার রয়েছে। তো এখন এইটাকে এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে ভিতরের যে স্ট্রোক কালারটা আছে এটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড আসলে আমরা কেন করি? এটা দেখেন, এটা হচ্ছে স্ট্রোক এবং এটা হচ্ছে ফিল। তো আপনি যখন এই তিনটাকে একসাথে করতে যাবেন, এটা স্ট্রোক কালার হওয়ার কারণে এটা আপনি করতে পারবেন না। তো যেহেতু এগুলি ফিল কালার আছে, এটাও ফিল কালার আছে, আমাদের এটাকেও ফিল কালারে কনভার্ট করতে হবে যেহেতু এটা স্ট্রোকের মধ্যে আছে। এখন এটাকে হচ্ছে আমাদের স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করার জন্য আমাদের এক্সপান্ড করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে মাঝখানে এটা তো আমাদের স্ট্রোক কালার আছে, তাই না? এখানে কিন্তু কালারটা স্ট্রোক কালারই দেওয়া রয়েছে। তো এখন আমরা যদি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি, এক্সপান্ড করে ফেলার পরে তারপর হচ্ছে আমাদের এটাকে আমরা সবগুলিকে একসাথে ধরে আহ, আমরা ইউনিট করতে পারবো। আর এখানে হচ্ছে দেখেন, এই যে স্টোক কালারটা রয়েছে, আপনাদের এখন মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো স্টোক কালার আছে, এটাকে যদি আমরা ফিল কালারে ঘুরাই দিই তাইলে হয়তোবা হয়ে যেত, এটা হয়তোবা চিন্তা করতেন। কিন্তু আপনি যখন স্টোক কালারটাকে ফিল কালারে ঘুরাই দিবেন, এখানে আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে আপনার এই স্টোকটাকে এক্সপান্ড করেই আপনাকে সেটাকে ফিলে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, যেহেতু আগের বার এটাকে স্টকে ঘুরাই দিয়েছিলাম, এর জন্য স্টকটা কমে গেছে। আচ্ছা, তো এবার হচ্ছে দেখেন, এটা কিন্তু এই স্টক কালারের মধ্যে আছে। যখন আমরা এটাকে এক্সপান্ড করব তখন এই কালারটা অটোমেটিক্যালি এখানে চলে যাবে। তা আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব, এখানে যা আছে তাই থাকবে, জাস্ট ওকে করে দিবেন। দেন এই যে দেখেন, এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু এটা স্টক থেকে ফিলে চলে গেছে। এখন হচ্ছে আমরা এটা, এটা এবং এটা সবগুলিকে একসাথে করে জোড়া লাগায় দিতে পারবো অথবা ইউনাইট করতে পারবো, আহ, যেটাই আমরা বলি না কেন। তো এখন আমাদের তিনটাকে যেহেতু একটা করতে হবে, সেক্ষেত্রে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, শিফটটাকে ক্লিক করে চেপে ধরে এটাকে সিলেক্ট করবেন, তারপর আবারও শিফটটাকে চেপে ধরে রেখে এটাকে একটা ক্লিক করবেন। তাইলে শুধুমাত্র এই অ্যারোটা, এটা এটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের হচ্ছে এগুলিকে সবগুলিকে একসাথে জোড়া লাগাইতে হবে। তো একসাথে জোড়া লাগানোর জন্য আমরা প্রথম হচ্ছে একটা একটা উপায় দেখি, তারপর আরেকটা ওয়েতে দেখাই দেব। যেমন এখানে হচ্ছে কি রয়েছে, শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলসে যদি আমি ক্লিক করি, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে যদি ড্র্যাগ করি, তাইলে এইভাবে ড্র্যাগ করলাম। এখন কিন্তু এই তিনটা শেপ আমার একটা শেপে হয়ে গেছে। এখন ধরেন আপনি যদি একটাকে টান দেন, তাহলে সবটা একসাথে কিন্তু আসবে। আমাদের এখানে তিনটা আলাদা আলাদা শেপ থাকে, আমাদের এটাকে কন্ট্রোল করার জন্য বা এটাকে সুন্দর করে বসানোর জন্য আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য আমাদের একটা শেপকে আমরা মানে তিনটা শেপকে আমরা একসাথে করে নিয়ে আসছি, যাতে আমাদের ডিজাইনের মধ্যে কোনো ঝামেলা না থাকে, একদম ক্লিয়ার ভাবে আমাদের ডিজাইনকে রাখতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে হচ্ছে আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে একটা উপায়। তো আমার ধরেন আমি আরেকটা উপায় দেখানোর জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে আসব। আই মিন এটা নর্মালি যেভাবে করে আগে ছিল তিনটা আলাদা আলাদা, সেই রকমটাই কিন্তু আবার হয়ে গেল। এখন এখানে হচ্ছে আবার যদি আরেকটা উপায় আছে, যেগুলিকে তিনটাকে একসাথে করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, শিফটটাকে চেপে ধরে এটাকে সিলেক্ট করবেন, তারপর এটাকে সিলেক্ট করবেন। এবার আপনি অন্য উপায়ে যদি আপনি তিনটাকে একসাথে করতে চান, তাহলে উইন্ডো থেকে আপনি হচ্ছে এই যে নিচে পাথ ফাইন্ডার অপশন নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এই পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করার পর আমরা যদি তিনটাকে একসাথে করতে চাই, তাহলে এখানে দেখেন ইউনাইট নামের একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করি তাহলে তিনটা একটা হয়ে যাবে। এখন এটাকে আপনি দুইভাবে করে আপনি ইউনাইট করতে পারবেন বা জোড়া লাগাতে পারবেন। এবার আপনার কাছে যেটা সহজ মনে হয়, যেটা আপনার ভালো লাগে, সেটা দিয়ে আপনি করতে পারবেন। তো এভাবে হচ্ছে আমাদের
ডিজাইনগুলিকে সাজায় নিতে হবে। তো এখন কথা হচ্ছে যে এখানে ৩টা শেপ ছিল, ৩টাকে আমরা একটা করে নিয়েছি। একটা করার কারণ হচ্ছে ৩টা যেহেতু একই কালারের, সেক্ষেত্রে আমরা ৩টাকে আমরা একসাথে করে ফেললে কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে মাঝখানে দেখেন এই বাহিরের দিকে একটা শেপ আছে এবং ভিতরের দিকে সাদা একটা শেপ আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, এজন্য হয়তোবা আপনাদের মনে হইতে পারে ভিতরের অংশটা হয়তোবা কাটা, কিন্তু ভিতরের অংশটা কিন্তু কাটা না। এখন এটার মধ্যে আলাদা কালার রয়েছে, এটার মধ্যে আলাদা কালার রয়েছে। এখন আপনি যদি এই দুইটাকেও আপনি এখান থেকে ইউনাইট করতে চান, তাইলে যে কোনো দুইটা কালার একটা কালার হয়ে যাবে। সেটা যে কোনো কালারের হয়ে যেতে পারে। ধরেন আমি দুইটাকে একসাথে করে আমি যদি ইউনাইট করতে চাই, তাহলে এখানে কিছুই রইলো না আর, সবটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। ব্ল্যাঙ্ক বলতে এখানে হোয়াইট কালার আছে। এক্ষেত্রে আমাদের যখন ডিফারেন্ট কোনো কালার থাকবে, তখন দুইটাকে একসাথে করে আমরা ইউনাইট করতে পারবো না। এক্ষেত্রে হচ্ছে আমাদের কালারের পার্থক্যর কারণে আমরা দুইটাকে একসাথে করতে পারতেছি না। আর এই মাঝখানে যেহেতু আমাদের ৩টার মধ্যে একই কালার রয়েছে এবং একই একই বিষয়বস্তু বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ইউনাইট করে নিলে আমাদের এখানে কোনো ধরনের সমস্যা হবে না এবং আমরা এটাকে যেটা করতে চাবো সেটাই হবে। কিন্তু যখন দুইটা শেপের মধ্যে আপনি দুইটা কালার দিয়ে আপনি দুইটাকে একসাথে করতে চান, তখন কিন্তু সেটা সম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একই কালারের যখন শেপ হবে, ৩টা ৪টা ৫টা শেপ হোক, সবগুলিকে আপনি একসাথে করে জয়েন করতে পারবেন বা জোড়া লাগাতে পারবেন অথবা ইউনাইট করতে পারবেন। যেটাই আপনি বলেন না কেন আপনি করতে পারবেন। কিন্তু ডিফারেন্ট কালার থাকলে সেটাকে আপনি কখনোই আপনি ইউনাইট করতে পারবেন না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝতে পারছেন সবাই? আমি কিন্তু আপনাদেরকেই বলতেছি। জি, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তাইলে আমরা কি সঠিকভাবে শিখতেছি নাকি আমাদের আরো ভালো করে শিখাইতে হবে? না না, ঠিক স্যার, আছে ভাই। আপনি ঠিক মতো শিখাচ্ছেন, আচ্ছা, তাইলে আস্তে আস্তে আগাচ্ছেন না। হ্যাঁ, তাইলে হচ্ছে আমরা ধরেন এখানে হচ্ছে এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে একদম ভিউয়ার, হয়তোবা আপনারা কেউ এটার সাথে পরিচিত বা এটা হয়তোবা আপনারা অনেকেই আছেন হয়তোবা নতুন দেখছেন। তো নতুন দেখেন আর পুরাতন দেখেন, একটা ডিজাইন আসলে কোয়ালিটিফুল করার জন্য অ্যালাইন ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা শেপ যাতে ডানে বামে উপরে নিচে সব দিকে সমান সমান থাকে। সব কিছু চিন্তা ভাবনা করে যখন আপনি আসলে একটা ডিজাইন তৈরি করবেন, তখন ডিজাইন আসলে যেই রকমই হোক না কেন, আপনি অ্যালাইনমেন্ট, কালার কম্বিনেশন সব কিছু ঠিক রেখে যখন একদম সামান্য সাধারণ একটা ডিজাইন করবেন, সেটার অ্যালাইনমেন্ট আপনার হচ্ছে ডিজাইনটাকে সাজানোর উপর ডিপেন্ড করে আপনার সেটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এটা কিন্তু আহামরি কোনো ডিজাইন না। হ্যাঁ, তবে আহ, যে যিনি হচ্ছে এই ডিজাইনটা প্রথমে বানাইছে, সেটা অবশ্যই অনেক কিছু চিন্তা ভাবনা করেই বানানো হয়েছে। যেমন এই অ্যারো দিয়ে হচ্ছে এইখানে একটা কম্পিউটারকে বোঝানো হয়েছে, এই পাশে হচ্ছে এইখানে একটা কম্পিউটারকে বোঝানো হয়েছে যে আপনি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আপনি কানেক্ট করতে পারবেন। এই অ্যারোটা দিয়ে ঠিক সেটাই বোঝানো হয়েছে। তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কিছু মিনিং থাকে, যে আসলে এই যে ডিজাইনটা যে বানাইলো, এটা তো ধরেন হচ্ছে একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের অ্যাক্সেস নেওয়া। যেমন আমি এখানে বসে যদি আমেরিকার কোনো মানুষের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে তার কোনো সমস্যা সমাধান করে দিতে চাই, সেক্ষেত্রে আমি বাংলাদেশে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে আমি সমস্যার সমাধান করে দিব। সেক্ষেত্রে দুইটা কম্পিউটারে জাস্ট ইন্টারনেট থাকলেই হবে। এখন এটা, এই যে ডিজাইন যে আমরা বানাই, ডিজাইনের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। যে আসলে আমরা ধরেন এক একটা ডিজাইন যে তৈরি করি, এই ডিজাইনগুলি আমাদের কাছে খুবই সহজ এবং সামান্য মনে হয়, কিন্তু এই সমস্ত এক একটা ডিজাইন আপনার যে কি পরিমাণ মূল্য, সেটা হয়তো বা আমরা এখনো চিন্তা করতে পারতেছি না। যেমন এই ধরেন এই যে টিম ভিউয়ার যে কোম্পানি রয়েছে, তারা হচ্ছে এই ডিজাইনটা আপনারা আমার মতো ডিজাইনার দিয়ে বানায় নাই, কিন্তু আপনার এটা হচ্ছে যে তারা হয়তোবা freelancing.com অথবা আপওয়ার্ক অথবা ফাইবার দিয়ে করাইছে, অথবা তাদের নিজস্ব ডিজাইনার দিয়ে করাইছে। তো যাকে দিয়ে করাক না কেন, এই ডিজাইনটা তাদের কাছে হাজার হাজার ডলার এটার মূল্য। কিন্তু আমরা কিন্তু এটাকে ৪-৫ মিনিটে কিন্তু তৈরি করে ফেললাম। এখন এটা আমরা কিভাবে তৈরি করে ফেললাম? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসগুলি জানলাম, বুঝলাম, তারপর হচ্ছে এটাকে তৈরি করলাম। এখন এটা কিন্তু আমাদের কাছে কেউ কিনতে আসবে না। এটা হচ্ছে
যে কোম্পানি একবার বানিয়ে ফেলছে সে যদি যদি এটাকে আপডেট করে তখন হয়তোবা আপনি এটার উপরে গবেষণা করে তারপর হচ্ছে একটা ডিজাইন তৈরি করবেন। কিন্তু যদি আপনার এই ডিজাইনটা এই সেম টু সেম থাকে তাহলে তো আর এটা কেউ আপনার কাছ থেকে কিনবে না। এখন আপনার কাছে ধরেন এটা কিনলো না, আমরা এটা কেন বানানো শিখলাম? এটা বানানোর মাধ্যমে আমরা অনেক কিছু বুঝলাম এবং শিখলাম যে আসলে এটা বানাতে গেলে কয়েকটা টুলস ব্যবহার হয়। শুধুমাত্র এই ডিজাইনের ক্ষেত্রে যে এইরকম অ্যারো ব্যবহার হবে এটা কিন্তু না। আরো হাজার রকমের ডিজাইন আছে যেগুলির ক্ষেত্রে আপনার এই ধরনের অ্যারো ব্যবহার হইতে পারে। তো যদি এইরকম অ্যারো ব্যবহার হয় তাহলে আপনি সহজে সেটাকে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারটা শিখতে পারবেন। আচ্ছা, এই যে মাঝখানে যে আমাদের ৩টা শেপ ছিল, এই ৩টা শেপের মধ্যে একটা জিনিস চিন্তা করেন। আমাদের ১ম এ এটা হচ্ছে একটা শেপ, সাদাটা একটা শেপ, হ্যাঁ? ২ টা। তারপরে এটাও আলাদা ছিল ৩ টা। মাঝখানেরটা আলাদা ছিল ৪ টা, এখানে একটা ছিল ৫ টা। তো আমাদের এখানে টোটাল হচ্ছে ৫ টা শেপের কম্বিনেশনে আমরা একটা ডিজাইন বানাইছি। বাট এখন হচ্ছে এখানে শুধুমাত্র ৩ টা শেপ রয়েছে। ১, ২, ৩। যেহেতু এই ৩ টাকে আমরা একটা করে ফেলছি, এখন সেটাকে একটা হিসেবে আপনাকে গুনতে হবে। এখন আমরা যদি এটাকে প্রত্যেকটা ডিজাইনকে পার্ট বাই পার্ট আলাদা, আলাদা রাখতাম, তাইলে কিন্তু আমাদের একটু হযবরল হইতো। দেখা গেছে যে ধরেন আপনি এই ডিজাইনটা কাউকে পাঠাইছেন। এটা আলাদা ছিল, এটা আলাদা, এটা আলাদা। কোনো কারণে ভুলবশতে যদি একটু টান লেগে এদিক সেদিক সরে যায়, হ্যাঁ? এটা ধরেন এদিক সেদিক সরে গেল। সে হয়তোবা অত বেশি আপনার মতো এক্সপার্ট হয় নাই বা হবে না। সে হয়তোবা প্রিন্ট করে দেওয়ার মতো বা হচ্ছে সে প্রিন্ট করে এটাকে যে কোনো জায়গায় হোক না কেন সেটাকে ব্যবহার করবে। এখন আপনি যদি এটাকে সরায় ফেলেন, মানে যার কাছে আপনি পাঠাইবেন সে যদি এটাকে সরায় ফেলে, সে হয়তোবা সঠিকভাবে আবার মিলাইতে পারবে না, তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন আপনি যদি এদিকে একটা করে সে মানে ৩ টাকে ধরেন একটা যেহেতু করার উপায় আছে, আপনি হচ্ছে ঝামেলাটা একটু কমায় আনলেন। ধরেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো ৩ টাকে একটা করলে যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, আমরা এই ডিজাইনটাকে খুব কম সংখ্যক শেপের মধ্যে নিয়ে এসে ঝামেলাটা একটু কমায় দিলাম। এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা এগুলিকে আলাদা, আলাদা রাখলেও প্রবলেম নাই। বাট আমরা হচ্ছে আমাদের ঝামেলাটাকে কমায় ফেলার জন্য বা একটা ডিজাইনকে সুন্দর লুক দেওয়ার জন্য আমরা এটা করতেই পারি। তো এইভাবে করে হচ্ছে আসলে ডিজাইনের কোয়ালিটি মেনটেন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ডিজাইন আসলে বানাইলেই হবে না। ধরেন আমি আপনাকে আজকে বললাম যে আমার একটা ধরেন আ কি থাকতে পারে? ধরেন আমার একটা হচ্ছে বিস্কিটের ফ্যাক্টরি আছে। এখন এটার জন্য আমার একটা লোগো লাগবে। আপনি কি জাস্ট যা মনে চাইলো একটা বিস্কিট বানাই দিলেন, হয়ে গেল? না। আপনাকে এমন একটা ডিজাইন বানাইতে হবে যেটার মধ্যে তার কোম্পানির প্রচারণার একটা ব্যাপার থাকে, কোম্পানির প্রোডাক্টের ভ্যালু ক্যারি করে। তারপর হচ্ছে আপনি এই লোগো দিয়ে কি বুঝাইতে চাইতেছেন সেই রকম কিছু রাখতে হবে ডিজাইনের মধ্যে। আপনি যদি শুধু ডিজাইন বানায় ফেলেন তাইলেই হবে না। ডিজাইনটা কি জন্য বানাইছেন, এই ডিজাইনটা দিয়ে আসলে কি মিন করতেছে বা কি বুঝাইতেছে, কি বুঝাইতে চাচ্ছেন সেই রকম কিছু ডিজাইনের মধ্যে থাকতে হবে। তাইলেই আপনি ইউনিক ডিজাইন বানাতে পারবেন এবং আপনি ভালো কিছু করতে পারবেন। যেমন আমি ধরেন আমার নাম দিয়ে আমি একটা ডিজাইন বানাতে চাই। তো আমি হচ্ছে আমার নামটা ধরেন আমার চ্যানেল হিসেবে আমার জিএম রুবেল আমি একটা নাম দিলাম যে এটা দিয়ে আপনি একটা ডিজাইন বানাই দেন। এখন আমি যদি শুধু আপনাকে জিএম রুবেল লিখে দেই তাহলে আপনি শুধু জিএম রুবেলই বানাবেন, বাট একটু স্টাইল হয়তোবা করে আপনি আপনার মতো করে বানাবেন। কিন্তু আমি যদি বলে দেই যে আমার জিএম রুবেল নামে একটা টাইপোগ্রাফি ফন্ট দিয়ে একটা ডিজাইন তৈরি করেন, এটা যদি বলে দেই তাহলে আপনি জিএম রুবেল দিয়ে যা ইচ্ছা আপনি বানাই দিলেন। কিন্তু নিচে দিয়ে যদি আমি আরো লিখে দিই যে আমার এই জিএম রুবেলটা হচ্ছে একটা বিস্কিটের ফ্যাক্টরি, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন প্রকার বিস্কিট থাকবে, এটা যেকোনো ধরনের বিস্কিট হইতে পারে এবং আমার ডিজাইনটার মধ্যে এমন কিছু রাখতে হবে যেটা হচ্ছে আমার বিস্কিট বোঝানো হয় বা হচ্ছে এইরকম কিছু বোঝানো হয় যে আসলে এখানে বিস্কিট তৈরি করা হয়। তো তখন কিন্তু সেটা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ডিজাইনটা বানাইতে গেলে আপনি ৫-১০ মিনিটে চিন্তা ভাবনা করে বানায় ফেললে কিন্তু হবে না। আপনাকে চিন্তা করতে হবে একটা বিস্কিট ফ্যাক্টরির জন্য কি ধরনের ডিজাইন তৈরি হয়। তারপরে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে মানে আমি এই ডিজাইনটার মধ্যে এমন কি রাখলে যেটা আসলে বিস্কিটকে আসলে রিপ্রেজেন্ট করে বা বিস্কিটকে বোঝানো হয় এইরকম কিছু কিভাবে আসলে বোঝানো যায়। এজন্য হচ্ছে আমাদের অনেক চিন্তা ভাবনা করে আসলে একটা ডিজাইন বানাতে হয়।
যেমন ধরেন নর্মালি যদি $10 ডিজাইন হয়, তাইলে এত কিছু চিন্তা করার সময় নেই, আপনার মাথায় যা আসলো বানায় ফেলেন। সে আপনাকে কত টাকা দিবে? বাংলাদেশি 1,000 টাকা দিবে। কিন্তু যখন আপনাকে $5,000 $10,000 দিবে, $10,000 মানে কি 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা দিয়ে যখন একটা ডিজাইন বানাবেন, আপনি কি 5 মিনিটে ডিজাইনটা বানিয়ে দিলে আপনার কি মনে হয় আপনি উইন হয়ে যাবেন বা আপনি জিততে পারবেন বা আপনি এই টাকাটা আহ, আপনি নিজে পাবেন? আপনার ডিজাইনটা ওই রকম টাইপের হয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে 2 4 5 মিনিটও এমন কিছু আনকমন ডিজাইন হয়ে যায় যেগুলি হয়তোবা মাঝে মধ্যে যদি হয় আর কি, ভাগ্যক্রমে হয়ে যায় আর কি তাইলে। কিন্তু আপনার একটা ডিজাইন যদি কেউ আপনার কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে বানাতে আসে, তখন কি আপনি মানে 2 4 5 মিনিটে ডিজাইন বানাই দিলেন, যা মনে চাইলে বানাই দিলেন, হয়ে গেল? না। আপনার একটা ডিজাইন যখন আপনার বায়ার আপনাকে $5,000 $10,000 দিয়ে একটা ডিজাইন আপনার কাছ থেকে করে নিতে চাইবে, তখন আপনাকে এটা নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা গবেষণা করে তারপর ডিজাইন বানাইতে হবে যে তার কোম্পানিটা হচ্ছে এটা, তার হচ্ছে এই ডিজাইনের মধ্যে সে যে বিস্কিটের একটা ফ্যাক্টরি দিয়েছে বা বিস্কিট বিক্রি করবে সেই রকম কিছু যে করেই হোক বুঝাইতেই হবে। আর যদি আপনি এই বিষয়টা মানে কোনোভাবে মাথায় আনতে পারতেছেন না, তাইলে আপনি বাদ দিয়ে দেন যে না, আমি এটা যেহেতু কোনোভাবেই আমি আমার মতো করে মিলাইতে পারতেছি না, তাইলে আমার এটা দরকার নেই। তবে বিষয়টা হচ্ছে যে মানুষ চিন্তা করলে, চিন্তা ভাবনা করলে, একটু সময় ব্যয় করলে পারে না এমন কোনো কাজ নেই। আপনিও পারবেন। মানুষ হচ্ছে চিন্তা ভাবনা করলেই আসলে সব পারে। এই যে ধরেন আমরা এটা 5 মিনিটে বানায় ফেললাম, আপনাকে যদি ধরেন এটা ধরেন পৃথিবীতে কারো কাছে নাই এই ডিজাইনটা, হ্যাঁ, নতুন একটা কোম্পানি হইলো, আপনি এটা জীবনেও বানাইতে পারতেন না 2 4 5 মিনিটে, এমনকি আমি নিজেও বানাইতে পারতাম না। এখন এটা আগে থেকে বানানো আছে, আমি টিচার হিসেবে আপনাদেরকে শেখানো পারপাসে হচ্ছে আমি জানি যে এটা এইভাবে এইভাবে করতে হয়, আমি বানায় ফেলছি। কিন্তু প্রথমে যে ডিজাইনটা বানাইছে সে কি 4 5 মিনিটে বানায় ফেলছে? না। সে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে সুন্দর করে তাকে বোঝানো হয়েছে যে দেখেন, আমাদের হচ্ছে ধরেন বাংলাদেশে একটা কম্পিউটার আছে, আমেরিকাতে একটা কম্পিউটার আছে, এই দুইটা কম্পিউটারকে আমরা কানেক্ট করব আমাদের সফটওয়্যারের মাধ্যমে। এখন আমাদের এই সফটওয়্যারের লোগোটাকে এমন একটা লোগো দিতে হবে যেটা দিয়ে আমরা উভয় দিকের কম্পিউটারকে আমরা বোঝাতে পারি, এরকম একটা ডিজাইন। তাহলে একবার চিন্তা করেন গ্রাফিক ডিজাইনের মূল্যটা কতটুকু এবং তারা কত ডিপলি চিন্তা ভাবনা করে। তা আপনি যদি মনে করেন যে আপনি একজন সাধারণ ডিজাইনার হিসেবে কাজ করবেন, তাহলে কোথাও আপনি শান্তি পাবেন না, কাজ করে ভালো লাগবে না। ডিজাইন বানাবেন হচ্ছে বছরে একটা, যেটা একটা একটার মতোই হয়। অনেক নায়ক নায়িকা দেখেন না, নায়কেরা বিশেষ করে বছরে একটা ছবি বানায়, ওই একটা একটার মতো করেই হয়। ওই রকম আপনাকে চিন্তা করতে হবে যে আমার হচ্ছে ধরেন এটা হচ্ছে ধরেন এখনকার ক্ষেত্রে বেমানান, কারণ হচ্ছে এখন ধরেন $50 $100 লোগো ডিজাইন মানুষ করার জন্য আমাদেরকে হায়ার করে। তো সেক্ষেত্রে এত ডিপলি চিন্তা ভাবনা করা যায় না, বাট বিস্তারিত বলে দিলাম এই জন্য যে আসলে গ্রাফিক ডিজাইনারের যেমন চিন্তা ভাবনা করতে হয়, তেমন হচ্ছে অনেক বেশি চিন্তা ভাবনা করে আসলে ডিজাইন বানাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন $5,000 $10,000-এর ডিজাইন তৈরি করব, তখন আমাদের ওইভাবে করে চিন্তা করে আসলে ডিজাইন বানাতে হবে। তো ডিজাইনটা যতটা আমাদের করতে ভালো লাগে তার চাইতে বেশি আমাদের চিন্তা ভাবনা করে সময় দিয়ে তারপর চিন্তা করে বানাইতে হয়। তাইলে গ্রাফিক ডিজাইনের মানে গভীরতাটা কি সবাই বুঝতে পারছেন যে আসলে এটা কত বড় একটা বিষয়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাইলে আমাদের হচ্ছে ডিজাইন বানাইতে হইলে ধরেন আমি $50-এর ডিজাইন বানাই বা $100 Recording ডিজাইন in বানাই, progress. ঠিক ওইভাবে Recording করে stopped. চিন্তা ভাবনা করে আসলে আমাদেরকে বানাইতে হবে। তাইলে কালকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, আপনারা প্রত্যেকে এটা তৈরি করবেন। তারপর হচ্ছে আমরা Recording in পরবর্তী progress. ক্লাসে যাব। আমাদের ক্লাসটা আজকের মতো এই পর্যন্তই।